প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা ছোট্ট সুখবর আছে। প্রথমত, এটা আমরা এই এরিয়াটাকে গ্লাস দিয়ে প্রোটেক্টেড করতে চাই এবং সাংবাদিকদের জন্য নির্দিষ্ট এলাকা, সংরক্ষিত এলাকা করতে চাই। এটা আমরা করতে চাই, এরকম একটা প্রোগ্রাম আমরা নিয়েছি। আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। সকাল 10টায় আমরা বসেছি, পার্লামেন্টের যে সাউন্ড সিস্টেম সেটা নিয়ে বসেছি এবং সেখানে যারা সাউন্ড সিস্টেম প্রস অ্যান্ড কনস বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে এরকমের যে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের যে সব গ্লোবাল প্লেয়ার আছে বা গ্লোবালি যারা সাপ্লাই দেয় এরকম লোকজনের সাথে আমরা তাদের ডাইরেক্ট ব্রিফিং নেব উইথ মেশিন। সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন। এটা যদি একটু সময় লাগেও তারপর যাতে এটা সাস্টেনেবল হয় এবং ভবিষ্যতে যাতে কাজে লাগে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা সকালবেলা অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর কাজ করে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সে বলেছেন। আর দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন, তিনি আর হদে আছেন, সুতরাং এটা ডেফার করেছে। দ্বিতীয়ত হলো যে তারপরে আমরা আজকে এই পার্লামেন্টে রিনিউয়েবল এনার্জি, রুফটপ, ছাদের উপরে এনার্জিটাকে আমরা বিদ্যুৎটাকে তৈরি করার ব্যবস্থা করছি। আমরা শুরু করেছি পার্লামেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গত সেশনে উইন্ডিং আপ বক্তব্য তিনি বলেছেন যে আমরা যেমন গত সংসদে প্রথম অধিবেশনে আমরা 3টি বিষয়ে ঐকমত হয়েছি, বিরোধী দল এবং সরকার। আমরা সরকারি কোনো প্লট নেব না, আমরা গাড়িতে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং তৃতীয়ত হলো তেলের সমস্যাটা, বৈশ্বিক সমস্যাটা বিএনপি তৈরি করার সমস্যা না, সমস্যার সমাধানের জন্য আমরা একমত হয়েছি। তো তদ্রূপভাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য বলেছেন যে বিদ্যুতের সমস্যাও ইনশাআল্লাহ আমরা আগামী সেশনে আমরা আলোচনা করব যাতে আমরা ঐকমত এবং দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি আরেকটা কথা বলেছেন যে পার্লামেন্ট হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। তাই সেই কেন্দ্রবিন্দু হিসেবে এটা জাতির প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পার্লামেন্টকে আমরা বেছে নিয়েছি এবং পাইলট প্রজেক্ট আজকেই শুরু করেছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তা হলো রুফটপে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করা। আমরা গতকালকে ছাদে সোলার প্যানেল বসিয়েছি, তাতে আমাদের এইখানে যে কয়টা অফিস আছে 4-5টা অফিসে আমরা বিদ্যুতের যে ডিজিটাল লাইটগুলো আমরা সরবরাহ করতে পারবো, এই কাজটা আমরা করেছি। এবং তিনি এটা মূলত এই কাজটা উদ্বোধন করে তিনি মেসেজ দিতে চেয়েছেন সমগ্র জাতিকে। মেসেজটা হলো এরকমের যে আমরা বিদ্যুতে স্বাবলম্বী হতে চাই। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি, প্রোডাকশনে, উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। এবং সেই উৎপাদন বলতে কারখানা না, শুধু আমাদের সেচ এবং সকল কিছুতে আমরা এভাবে স্বাবলম্বী হতে চাই এবং মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চাই। তার উদ্দেশ্য হিসেবে তিনি টার্গেট ধরেছেন বিদ্যুৎই হল মূল চালিকা শক্তি বর্তমান যুগে এবং মডার্ন যুগে। সুতরাং বিদ্যুৎ উৎপাদিত হবে রিনিউয়েবল, তাতে পরিবেশের ধ্বংস হবে না, জলবায়ুর ক্ষতি হবে না এবং কার্বন এমিট করবে না, কার্বন দিয়ে যে পরিবেশ ধ্বংস সেটা হবে না। কাজে আমরা এই কাজটা করব। সেই কাজটার শুভ সূচনা তিনি করেছেন আজকে পার্লামেন্ট থেকে সকাল 11টার সময়। সুতরাং এই কাজটি হয়েছে। তৃতীয়ত হলো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এইখানে আমরা এখন মিটিংয়ে ছিলাম, আমরা আরও মিটিং করব। মাঝখানে আপনাদের ব্রিফ করার জন্য আসছি, আপনারা অনেক সময় বলেছেন। সেটি হলো আমরা এইখান থেকে অনেক দর্শনার্থী আমাদের আসেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা দর্শনার্থীর সংখ্যা সীমিত করতে চাই পার্লামেন্ট চলাকালীন সময়। কারণ এখানে একটা বাজার বসে যায় এবং সে বাজারটা এটা বলতে চাই তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা চাই দর্শনার্থীর সংখ্যা পার্লামেন্ট চলাকালীন সময় সিকিউরিটি অ্যাসপেক্টে সব মিলিয়ে সব বিবেচনা করে তারা যেন সেই সিদ্ধান্ত নেন, সেটি আলোচনা চলছে। আমরা আলোচনা শেষ করে নিয়ে তারপর আপনাদের ব্রিফিং করার জন্য আসছি। এই হলো আপনাদের কাছে বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। সোলার বিষয়টা সংসদে সোলারের প্যানেল বসানো হচ্ছে, সারা বাংলাদেশের কথা প্রধানমন্ত্রী বললেন, সেক্ষেত্রে সরকারিভাবে আসলে কোনো উদ্যোগ নেওয়া হবে? সোলার প্যানেল আমরা উদ্যোগ 3ভাবে উদ্যোগ নেব। একটা প্রথমত উদ্যোগ হলো যে সরকারিভাবে যেসব ছাদ আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো প্রথম পর্যায়ে। পার্লামেন্টের ন্যাম ভবন আছে, পার্লামেন্টে একটা জায়গা আছে আমাদের, সেখানে সোলার সিস্টেম বসাতে পারি। তাতে আমরা 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজের উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। পার্লামেন্ট চলাকালীন সময় সেই পিক আওয়ারে সেই সময় আমরা এই বিদ্যুৎ সাপ্লাই দেবো, বাকি সময় আমরা জাতীয় গ্রিডে দেবো। আমরা এখানে পার্লামেন্টে আয় করতে পারি অথবা সরকারিভাবে সেটা আমরা পদ্ধতি করবো। দ্বিতীয়ত হলো ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে। সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার তারা করবেন। সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। ট্যাক্সের প্রশ্ন আছে, ব্যাটারির প্রশ্ন আছে, এগুলো সার্বিক হবে। তৃতীয়ত হলো যে আমাদের সেচ ব্যবস্থাপনা,
সেচ ব্যবস্থাপনা আজকে বাংলাদেশে জানেন তো আমাদের ডিজেল খুব ক্রাইসিস থাকে সেচ ব্যবস্থাপনার জন্য, সেখানেও আমরা সোলার সিস্টেম ইউজ করা সম্ভব কিনা প্রত্যেকটা পাম্পের সাথে সেরকম কার্যক্রমও সরকার হাতে নিয়েছে। কাজে আমাদের এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটা এমনভাবে করতে চাই যেটা উৎপাদনের কাজে লাগে এবং যাতে বিল ফেরিজ না হয় এবং মাঝখানে সিস্টেম লসটা বেশি না হয় সেই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী করতে যাচ্ছে। বালিতে সোলার বসানো তারা বসাবেন, কিন্তু এই ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার কী সহযোগিতা করতে পারে ভেবে দেখে তারপর পরে সিদ্ধান্ত হবে। আপনার ধন্যবাদ। এটি হচ্ছে যে সংসদ অধিবেশন বসতে যাচ্ছে ঈদের পর, এটি তো বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে কি শুধু বাজেটের আলোচনা হবে? কারণ ইতিমধ্যে বিরোধীরা আন্দোলনে আছে, তাদের হচ্ছে যে আপনারা যে প্রোগ্রামে বাতিল করেছেন এর মধ্যে সবচেয়ে যে সংসদ আলাদা সচিব বলেছে সেক্ষেত্রে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং তারা বিচার ব্যবস্থার উপর একটি হস্তক্ষেপ, যে অধ্যাদেশগুলো বাতিল হয়েছে এই বাজেট অধিবেশনে সম্ভাবনা আছে। আচ্ছা, অধিবেশন যখন সংসদে আসে তখন প্রত্যেকটা অধিবেশনে আইন পাস করার সুযোগ থাকে, প্রত্যেকটা অধিবেশনে। এটা বাজেট অধিবেশনের কোনো স্পেশাল নাই। যেসবগুলো মানে পাশ করা হয়নি তাহলে 16টা অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে আমাদের পার্লামেন্টে আনা হবে। যেগুলো এখন এই সেশনে আনা সম্ভব, এটা 3-4টা ধাপ আছে। প্রথম ধাপ হলো ড্রাফটস করবে, দ্বিতীয় ধাপ হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা দেখবে, তৃতীয় ধাপ হলো এটা ভেটিং করবে আইন মন্ত্রণালয়, 4 নম্বর ধাপ হলো প্রেসিডেন্ট এটাকে সম্মতি দেবে। 4টা ধাপ পার হয়ে তারপর পার্লামেন্টে আসে। কাজে এইসব ধাপ সম্পন্ন করতে যদি ইতিমধ্যেই করতে পারেন নিশ্চয়ই করবেন, আর যদি না করতে পারেন তো পরবর্তীতে করবেন। সেসবগুলো আমরা সব পাশ করবো, এগুলো কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত হয়েছে এরকম করে। কি আসবে না আসবে সেটা এখনো আসে নাই। আমরা এর অধ্যাদেশ ওইগুলা কিন্তু এখন আইন আকারে আসবে এবং সেটা বিল আকারে আসবে এবং সেগুলো আমরা যেগুলো আসে সেগুলো উত্থাপন করবো। মূলত বাজেট অধিবেশনটা হয় বাজেটের জন্য, জাতির ভাগ্য নির্ধারিত হবে আগামী 1 বছরের জন্য। সেই কাজটা আমরা ইনশাল্লাহ এই বাজেট অধিবেশনে করবো। আবার কি এই লাস্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ জি আবার বলেন তো, এটা লাস্ট প্রশ্ন কিন্তু। আচ্ছা, প্রথম হলো যে নাম না দেয় এই প্রশ্নটা আপনারা করেন কেন? নাম দিবি কেন দিবি? সেটি হলো মাননীয় সংসদ সদস্য যারা বিরোধী দলে আসেন তারা বিগত দিনে কেউ সংসদের সদস্য হননি, এই প্রথমবারের মতন হয়েছে। প্রথমবারের মতো হইলে সেই বিষয়টা বুঝতে ধাতস্থ হইতে একটা সময় লাগে, সেই সময়টা তাদের না দিলে সেটা তো ঠিক হবে না। কাজে এটা বুঝার পরে ধরেন 153টা অধ্যাদেশ আছে আমাদের সংবিধানে, আমরা ধরেন 50টা সংশোধন করবো, বাকি 100টা কী হবে? সংবিধান থাকতে হবে। কাজে এটা দিন শেষে সংবিধান সংশোধন করতেই হবে, তার কোনো পথ নাই। পৃথিবীতে এইরকম কোনো ঘটনা নেই সংবিধান আছে ফেলে দিয়ে আবার নতুন করে সংবিধান, বিপ্লব হলে আন্দোলন হলে দেশ স্বাধীন হলে এগুলো করে। সাধারণত যেন আমেরিকার সংবিধান বহুবার সংশোধন হয়েছে, 20 বারের উপরে সংশোধন হয়েছে, ইন্ডিয়ান সংবিধান সংশোধন হয়েছে, বাংলাদেশ সংবিধান এই যে অনেকবার সংশোধন হয়েছে, এগুলো সংশোধন হতেই থাকবে। সেটা তো বললাম না যে মাননীয় না সেটা আমরা করবো কেন? আমরা তাদের নিয়েই আলোচনা করেই কাজ করবো এবং ওনারা আসবেনি বলে এত কনফিডেন্ট কেন? ওনারা তো এটা বলুক। আমি কনফিডেন্ট কেন? কনফিডেন্ট এই জন্য যে আমি 4 বার আরো সংসদে ছিলাম, আমি জানি যে এটা শেষ পর্যন্ত আসবেই এবং ওনারাও শেষ পর্যন্ত এই কাজটাই করবে। আলোচনা করে সমাধান। আপনি জানেন যে 2010 সালে যে সংবিধান সংশোধন কমিটি হয়েছিল সেই কমিটিতে আচ্ছা, আপনি 2010 আর 2015-17 আইন না, আপনি এইবার যে কাজ হচ্ছে এই সংসদ হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদ ইনশাআল্লাহ। আপনার 2010-এ আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু এইবার কিন্তু আমি পার্লামেন্ট মেম্বার। 2010-এর ব্যক্তির চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা কিন্তু এক হবে। মনোজগতে পার্থক্য হয়ে গেছে এখন সকলের মনোজগতে। আপনাকে অনেক